কলকাতার কাছে এমন একটা জায়গা নিয়ে যাব আপনাদের, যেখানে পাহাড়, শালমহুয়ার জঙ্গল, ঝর্ণা, ড্যাম, লেক, অসাধারণ জঙ্গল লাগোয়া এসি রিসোর্টে থাকা, দেশি চিকেন খাওয়া, এই সবই হতে পারে মাত্র 1-2 দিনের ছুটিতে। উইকেন্ডে নিজেদের কাজ থেকে মুক্তি পেতে আর গ্রামের বিশুদ্ধ অক্সিজেন প্রাণ ভরে গ্রহণ করতে আমি এক্সপ্লোরার চিন্ময়ে বেরিয়ে পড়েছিলাম ঝাড়গ্রাম সহ আরও অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করতে, যেখানে আপনি প্রকৃতিকে উপভোগ করতে পারবেন নিজের মতন করে, যেখানে আপনি রিসোর্ট থেকে বেরোলেই বাইরে জঙ্গল। তবে চলুন আমার সঙ্গে শুরু করা যাক। এই পর্বে থাকছে ঝাড়গ্রাম সহ বেশ কিছু জায়গা যার প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। বন্ধুরা, আমরা এখন তৈরি হয়ে গেছি, যাব হাওড়া স্টেশন। আমরা ইস্পাত এক্সপ্রেস ধরে আমাদের গন্তব্য ঝাড়গ্রাম, তারপরে কোথায় যাব সেটা সঙ্গে থাকলেই বুঝতে পারবেন। চলুন যাওয়া যাক। এখন আমাদের ট্রেন আছে 6:30, অর্থাৎ 6:35 হাওড়া থেকে। চলুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে যখন কোনো ভিডিও আপলোড করব তখন প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমরা এখন হাওড়া স্টেশনে এসে পৌঁছেছি, হাওড়া নিউ কমপ্লেক্স। আমাদের ট্রেন হচ্ছে 6:35 ইস্পাত এক্সপ্রেস। চলুন যাই। কত নম্বরে দেয়? সাধারণত 22 নম্বরেই দেয়, দেখে যাই। আসুন। তুমি যাবে বঙ্গে, তোমার ভাগ্য যাবে সঙ্গে। আমরা ঠিক 6:35 ট্রেন ধরবো বলে চলে এসেছিলাম। এসে জানতে পারলাম ইস্পাত এক্সপ্রেস রিশিডিউল হয়েছে। এটা নাকি রেগুলারই এইরকম অবস্থা। তো এখন রিশিডিউল হয়ে দেখাচ্ছে 9টার সময় ছাড়বে। যাই হোক, আমাদের ড্রাইভারকে আমি ফোন করলাম। উনি বললেন আপনি চলে আসুন, কোনো অসুবিধা হয় 11:30টার সময় আপনি পৌঁছে যাবেন। অগত্যা ওয়েট করা, 9টার সময় আবার ছাড়ি কিনা দেখি। সঙ্গে থাকুন, সব বলবো, সব দেখাবো। এখন এই ওয়েটিং রুমে ওয়েট করছি। এখানে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের উপরে এই ওয়েটিং রুমটা, ঘন্টা প্রতি 15 টাকা করে এটা নেয়। এসি আছে, ভালো, খারাপ না। আপনি এখানে বসে থাকতে থাকতে ওইখানে ডিসপ্লেতে দেখাচ্ছি ট্রেনের রিশিডিউল কটায় হচ্ছে, সেটা বলে দেওয়া হচ্ছে এখানে। তো যাদেরকে অনেকক্ষণ থাকতে হবে তাদেরকে এখানে এরকম একটা জায়গায় ওয়েটিং রুমে থাকাই ভালো। যাই হোক, আপনাদের যদি কখনো হাওড়া স্টেশনে এসে এরকম অবস্থার মধ্যে পড়েন, তাহলে এই ধরনের ওয়েটিং রুমে থাকতে পারেন। কারণ দেখা যাচ্ছে ইদানিংকালে বহু ট্রেন লেট হচ্ছে। রেল কর্তৃপক্ষ এই ব্যাপারটা শোধরাবার কোনো রকম চেষ্টা করছে। এটা আমরা যারা যাত্রী তাদের ক্ষেত্রে সত্যি একটা অসুবিধা। যাই হোক, দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। ট্রেন তো শিডিউল টাইম থেকে অনেকটা পরে, অর্থাৎ শিডিউল টাইম ছিল 6:35, রিশিডিউল হয়ে সেটা 9টায় ছাড়লো।
আশা করা যায় 11:15 11:30 মধ্যে আমরা ঝাড়গ্রাম পৌঁছে যাব। মাঝে একটা স্টেশনে দাঁড়াবে, সেটা হচ্ছে খড়গপুর। এরপরে সঙ্গে থাকুন, সবটাই আপনাদের জানাবো। ওখানে আমরা যেহেতু অনলাইনে টিকিট কেটেছি, তাই আমরা সিট চয়েস করতে পারি। তবু আমাদের কিন্তু একসাথে তিনজনের পড়েছে। জানলাটা খুব একটা ভালো ছিল না বলে আমি একটা অন্য সিটে ছবি তুলব বলে বসেছি। দেখি আপনাদের কি দেখাতে পারি। আমরা খড়গপুর স্টেশনে পৌঁছে গেছি। এই খড়গপুর স্টেশন 1898-99 খ্রিস্টাব্দে তৈরি হয়। 125 বছরের পুরনো এই স্টেশন। এটি ভারতের 4র্থ দীর্ঘতম রেলওয়ে স্টেশন। এই খড়গপুর স্টেশনের একটা বৈশিষ্ট্য হলো 1, 2 এবং 3, 4 স্টেশন একই সাথে। সঙ্গে থাকুন, এরপরে আপনাদের সব বলবো এবং দেখাবো। আমরা এখন ঝাড়গ্রামে এসে পৌঁছলাম। অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এই অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের একটা রিসোর্টে থাকব। সেই রিসোর্টের রিভিউ এবং ওখানকার পরিবেশটা অত্যন্ত সুন্দর শুনেছি, সেটা আপনাদের দেখাবো। তো আগে আমাদের ব্রেকফাস্ট করতে হবে। আপনারা জানেন ট্রেনটা অনেকটাই লেট করেছে, তো চলুন যাওয়া যাক দেরি না করে। এই ভদ্রলোক মনে হয় আপনি। আর বলবেন যে যা অবস্থা হলো, মানে আমি জানি না যাওয়ার সময়টা তো, আসার সময় রেগুলারই কি এই কাণ্ড চলছে নাকি? আসার সময়টা খুব কম, আমরা শুনলাম যাওয়ার সময়টা পরে। ইনি গৌতম বাবু, গৌতম ভূঁইয়া। ইনি ঠিক সঠিক সময়ে চলে এসেছেন গাড়ি নিয়ে। খুব ভালো লোক। আপনাকে এনার ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনি দেখে নেবেন। আপনারা সঙ্গে থাকুন, দেখুন উনি কোথায় কিভাবে ঘোরাচ্ছেন। আমরা প্রথমে কোনো একটা জায়গায় কিছু খেয়ে নেব, তারপর যতটা পারা যায় ঘুরবো। আপনারাও যখন আসবেন স্টেশনের বাইরে অনেক গাড়ি আছে, ভাড়া করে ঘুরতে পারেন, অথবা রিসোর্টকে বললে রিসোর্টই আপনাদের পাঠিয়ে দেবে গাড়ি।
আমরা এখন কেন্দুয়া গ্রাম দিয়ে যাচ্ছি, যেখানে সুদূর সাইবেরিয়া থেকে পরিযায়ী পাখির দল তাদের ডানায় ভর করে চলে এসেছে। ঝাড়গ্রাম জেলার জাম্বনির কেন্দুয়া গ্রামে প্রতি বছর বর্ষার আগে জাম্বনিতে হাজির হয় এই পরিযায়ী পাখির দল। প্রতি বছর আমন ধান চাষ করার আগে পরিযায়ী পাখির দলের আগমন ঘটে এই কেন্দুয়া গ্রামের কয়েকটি তেঁতুল গাছে। এই পরিযায়ী পাখিদের দেখার জন্য দূর দূরান্ত থেকে আসে মানুষজন। কেন্দুয়া গ্রামে এই কয়েকটি তেঁতুল গাছে ডিম ফুটিয়ে বাচ্চা দিয়ে থাকে গ্রীষ্মকালে। এই পরিযায়ী পাখির দল শীত শেষ হওয়ার সাথে সাথেই আস্তে আস্তে তাদের বাচ্চা নিয়ে সুদূর সাইবেরিয়াতে ফিরে যায়। আমরা এখন চলেছি কনক দুর্গা মন্দিরে। টুলুং নদীর তীর বরাবর 15 কিলোমিটার দূরে এই টুলুং নদী। পার্শ্ববর্তী একটি জায়গায় কনক দুর্গা মন্দির আছে। মাকে দর্শন করতে এখানে চলেছি। চারদিকে জঙ্গল, মাঝখানে দাঁড়িয়ে রয়েছে 500 বছরের পুরনো একটা মন্দির, যেখানে এক সময় নরবলি হতো। এক সময় জাম্বনির রাজা ছিলেন গোপীনাথ। তিনি তার মেয়ের সাথে ধবল দেবের বিবাহ দেন। সেই সময়টা এই অঞ্চলে স্বর্ণযুগ চলছে। একদিন স্বপ্নে গোপীনাথ দেবী দুর্গার দর্শন পান এবং স্বপ্নাদেশ পেয়ে এখানে কনক দুর্গা মন্দির স্থাপন করেন। কনক মানে সোনা, পাথরের ওপর সোনায় মোড়া ছিল। সেখান থেকেই নামকরণ হয় কনক দুর্গা মন্দির। সারা বছর বহু মানুষ আসেন এখানে পুজো দিতে। দুর্গাপুজোর সময় সব থেকে এখানে বেশি ভিড় হয়। মন্দির ঘিরে নানান প্রচলিত গল্পগাথা আছে। শোনা যায় এই মন্দিরে ভোগ দেবী স্বয়ং নিজেই রান্না করেন। অষ্টমীর পুজোর পরেই রাত্রিবেলা গভীর জঙ্গলের ভেতর বলির আয়োজন হয়। বলির পর সেটি নিয়ে আসা হয় রাজবাড়ির একটি নির্দিষ্ট কক্ষে। 1960 সালে এই মন্দিরের আসল মূর্তিটি চুরি হয়ে যায়, আর 1996 সালে গোপীনাথের বংশধররা অষ্টধাতুর কনক দুর্গার একটি রেপ্লিকা মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করে। আমরা এখন টুলুং নদীর উৎসস্থল দেখতে চলেছি। জায়গাটা অপূর্ব। চারিদিকে জঙ্গল। এই জঙ্গলের মধ্যে নানান ধরনের গাছ আছে, যেগুলো গায়ে লেখা। পরিবেশটা অত্যন্ত মনোরম। আপনারা এলে এই জায়গাটা অন্তত একবার ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। আমাদের পশ্চিমবাংলার মধ্যে কলকাতার এত কাছাকাছি এত একটা সুন্দর জায়গা আছে, সেটা আগে আমার জানা ছিল না। আমরা এখন চলেছি ঘন জঙ্গলের মধ্য দিয়ে টুলুং নদী দেখতে, যা ঝাড়গ্রাম শহরের ধার ঘেঁষে বয়ে গেছে। এই টুলুং নদী ছোটনাগপুর মালভূমি থেকে ডেট নালা, কোপাল নালা, পালপাত্র নালা মিলিত হয়ে এই টুলুং নদীর উৎপত্তি স্থল।
ঝাড়গ্রামে টুলুং নদী এবং কনকদুর্গা মন্দিরের খুব কাছেই রয়েছে জাম্বনি ব্লকের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান চিল্কিগড় রাজবাড়ি। বাড়ির সামনেই উন্মুক্ত প্রান্তর, এখানে একটা বড় অশ্বত্থ গাছ, তার পাশে একে একে 3টি মন্দির এবং রাজপ্রাসাদ, সব মিলিয়ে মনোরম পরিবেশ। প্রায় 300 বছর আগে জাম্বনির রাজা ছিলেন ভূমিপুত্র সামন্ত রাজা গোপীনাথ সিংহ এবং চিল্কিগড় ছিল তার রাজধানী। চিল্কিগড়ের প্রাচীন কনকদুর্গা মন্দির এবং এই রাজবাড়িটি যা গোপীনাথ সিংহের আমলে তৈরি, এই বাড়িটির সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে। ঐতিহাসিক চুয়ার বিদ্রোহ চলাকালীন রাজা জগন্নাথ সিংহ এই চিল্কিগড় রাজবাড়ি থেকে 1769 সালে ধল বিদ্রোহের ঘোষণা করেন। বর্তমানে অবহেলার ছাপ নিয়ে দাঁড়িয়ে আছে এই রাজপ্রাসাদ। এই রাজবাড়ির দেওয়ালে অন্যান্য কারুকার্যের সাথে কল্পার কাজও চোখে পড়বে, দেখলেই বোঝা যায় কি অপূর্ব ছিল এই প্রাসাদ। জাম্বনির জঙ্গল। একদা এই জঙ্গল ছিল মল রাজাদের অধীনে। রাজা সর্বেশ্বর সিংয়ের হাত ধরে মল রাজাদের হাত থেকে মুঘল সাম্রাজ্যের অধীনে আসে এই জায়গা এবং সেই সময় রাজা সর্বেশ্বর সিং এখানে তার রাজধানী স্থাপন করেন এবং এই জায়গার নাম দেন ঝাড়গ্রাম, অর্থাৎ জঙ্গলের গ্রাম বা জঙ্গলমহল। তবে আমি যেটাই আছি এটার থেকে বোধহয় ওইটা বেশি ভালো। হ্যাঁ, ওটা তো অনেক, এটা এখন হয়ে গেছে লজ টাইপ। এখন আমরা এসে পৌঁছলাম ঝাড়গ্রাম রাজবাড়ির সামনে। ঝাড়গ্রাম রাজবাড়ি এটি ইটালিয়ান স্ট্রাকচারে বানানো। ঝাড়গ্রামে 1592 খ্রিস্টাব্দের রাজবংশের সূচনা হয় রাজা সর্বেশ্বর সিংয়ের হাত ধরে। বাংলা, বিহার, উড়িষ্যার সুবেদার মান সিংয়ের জেনারেল ছিলেন তিনি। সেই সময় আদিবাসী সম্প্রদায়ের রাজা মলদেবকে পরাজিত করে তিনি মল্লদেব উপাধি পান এবং তখন থেকে এই ঝাড়গ্রামে এই মল্লরাজ বংশের সূচনা। 1931 খ্রিস্টাব্দের রাজা নরসিংহ মল্লদেব এই রাজপ্রাসাদটি নির্মাণ করেন। এই রাজপ্রাসাদের দ্বিতলে এখনো রাজ পরিবারের সদস্যরা থাকেন। নিচের তল ও গেস্ট হাউস মিলিয়ে মোট 10টি রুম নিয়ে হেরিটেজ হোটেল স্থাপিত হয়েছে। এটি কি করে বুক করতে হয় তার ফোন নাম্বার আমি দিয়ে দেব। বন্ধুরা, যদি ঝাড়গ্রাম রাজবাড়ির বুকিং না পান তাহলেও কোনো অসুবিধে নেই। এদের ট্যুরিস্ট কমপ্লেক্স আছে, এই ট্যুরিস্ট কমপ্লেক্সেও থাকতে পারেন। এখানে এসে যদি ডাইরেক্ট বুকিং করতে চান, যদি রুম ফাঁকা থাকে তবেই আপনি পাবেন। রুম কত কি ভাড়া সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা একটু দেখে নেবেন। আমরা এখন চলেছি ঝাড়গ্রামের ঐতিহ্যশালী সাবিত্রী মন্দির দেখতে। রাজস্থানের রাজা শ্রী সর্বেশ্বর সিংহ পুরীর জগন্নাথ দেব দর্শন করে ফেরার সময় ঝাড়গ্রামের জঙ্গলমহলে কোনো এক অলৌকিক কারণে থেকে যান। তৎকালীন ঝাড়খণ্ডের রাজা মলদেবকে হারিয়ে মল্লদেব উপাধি পান তিনি এবং পরে এই ঝাড়খণ্ডের জঙ্গলমহল এলাকায়
তিনি প্রস্তর নির্মিত এই মন্দির প্রতিষ্ঠা করেন, যা সাবিত্রী মন্দির নামে পরিচিত। 300 বছরের পুরনো এই মন্দির, যে মন্দিরে অবস্থিত দেবী মূর্তি, যা দেবী দুর্গার ধ্যানে আজও নিষ্ঠা সহ পুজো করা হয়। এই সাবিত্রী মন্দিরের পুরো ভিডিওটি এবং তার কাহিনী নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসছি খুব শীঘ্রই। ঝাড়গ্রাম রাজবাড়ি যাওয়ার পথেই পড়বে মিনি জু। হাতে সময় আর সঙ্গে যদি বাচ্চারা থাকে তাহলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে ভুলবেন না। এখন আমি যাচ্ছি আকাশমণি জঙ্গলের ভেতর জেগে থাকা শিশুদের খোয়াব গাঁয়ের উদ্দেশ্যে। ঝাড়গ্রামের পুলিশ লাইনের মেন রোড ছেড়ে ক্যানেল পাড়ার রাস্তা দিয়ে সোজা যাব। পায়ে পায়ে শালপাতা, রাস্তা শেষে খোয়াব গাঁও। এটা আমরা এখন খোয়াব গাঁয়ে যাচ্ছি। চারিদিকে জঙ্গল, কাজু বাদাম, ইউক্যালিপটাস, এবং এটা ঝাড়গ্রাম থেকে প্রায় 4 কিলোমিটার একদম জঙ্গলের মধ্যে, ডিপ ফরেস্টের মধ্যে। আসবেন, খুব ভালো লাগবে আপনাদের। এরকম আমরা কলকাতা থেকে ঝাড়গ্রাম কত প্রায় 2.5-3 ঘন্টার মধ্যে আমরা চলে আসি। এই জায়গাগুলো তো আমরা দেখি না। আসুন তাহলে আমাদের সাথে, আরো ভেতরে আমরা যাব। ঝাড়গ্রামের কাজু বাদাম আর আকাশমণি জঙ্গলের ভেতরে স্বপ্নের গ্রাম এই খোয়াব গাঁও। এখানে গ্রাম হয়ে উঠেছে ক্যানভাস। সাহিত্যিক শিবাজি বন্দ্যোপাধ্যায় এই গ্রামের নাম দিয়েছিলেন খোয়াব গাঁও। এই গ্রামে মাত্র 13টা লোধা পরিবার থাকে। শিশুরা পড়াশোনা করে আর ছবি আঁকে গ্রাম জুড়ে। কলকাতা থেকে কয়েকজন শিল্পী এসে এখানে তৈরি করেছে চলচ্চিত্র একাডেমি। ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে অঙ্কন করা আছে ঘরের দেওয়াল। এখানে শিশুরা তাদের গ্রামকে রূপকথা করে রেখেছে ভালোবেসে। শিশুরা তাদের স্বপ্নকে বাড়ির দেওয়ালে ফুটিয়ে তুলেছে। কি অপূর্ব এই খোয়াব গাঁও। শিশুরা এখানে পড়াশোনার সাথে সাথে ছবি আঁকে, নানান রকম মডেল তৈরি করে, যা পাবলিকের জন্য রাখা আছে। আপনারা যখন যাবেন আপনারাও কিনবেন। এখানে রয়েছে একটা ওপেন স্টুডিও। বাঁশ, কাঠের তৈরি ময়ূর, গণেশ, দুর্গা ইত্যাদি অনেক কিছু। এই শিল্পগুলির নাম কাটুম কুটুম। শিশুরাই এগুলো বানিয়েছে। আপনারা এখান থেকে শিশুদের তৈরি স্কাল্পচার সংগ্রহ করতে পারেন। আমিও নিলাম একটা। আমরা এখন চলেছি ঝাড়গ্রামের আমলাজুটি ভেষজ উদ্যান। ঝাড়গ্রাম থেকে দূরত্ব প্রায় 16 কিলোমিটারের মতন। এই জায়গাটা শালবনী ও লোধাশুলির মাঝামাঝি একটি জায়গা। ভারতে একসাথে এক জায়গায় কনজারভেশন করা এত গাছ শুধুমাত্র এখানেই আছে। এটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। এখানে একসাথে 700 প্রজাতির গাছ রয়েছে। এখানে প্রত্যেকটা গাছের নাম ও গুণাগুণ দেওয়া আছে, যা আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে।
যারা আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করছেন সেই সব স্টুডেন্টরা এখানে শিক্ষা নেওয়ার জন্য আসেন। যারা এই গাছ নিয়ে রিসার্চ করছেন তারাও আসেন। সত্যি খুব ভালো একটা জায়গা। আপনারা একবার ঝাড়গ্রাম ঘুরতে এলে এই জায়গাটা অবশ্যই দেখে যাবেন। জঙ্গল, প্রকৃতি, মানুষ এবং সেখানকার সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার জন্য যাচ্ছি প্রকৃতি পর্যটন কেন্দ্র লাগোয়া ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টারে বা আদিবাসী মিউজিয়ামে। শালের জঙ্গলের মাঝে পশ্চিমবঙ্গ বন দপ্তরে একটি সুন্দর থাকার কটেজ আছে, সেখানেই আজ আমরা রাত্রিবাস করব। এই কটেজ সম্বন্ধে আপনাদের আমার অন্য ভিডিওতে সমস্ত ডিটেলে আমি জানিয়ে দেব। এই বর্ষার মরশুমে চারিদিকটা সবুজ হয়ে আছে, দারুণ সুন্দর লাগছে। এই মিউজিয়ামে সাঁওতাল জনগোষ্ঠীর জীবনশৈলী বর্ণিত আছে। এখানে গ্যালারিতে আপনি দেখতে পাবেন সাঁওতাল সমাজের সাংস্কৃতিক পরিচায়ক কিছু আলোকচিত্র, নানা রকম অস্ত্র ছাড়াও বাঁশ ও বেতের তৈরি দৈনন্দিন ব্যবহৃত সরঞ্জাম। এখানে প্রদর্শিত আছে সাঁওতাল জনগোষ্ঠীর উপর ইংরেজ এবং জমিদারদের অত্যাচারের কাহিনী এবং সাঁওতাল বিদ্রোহ। এই গ্যালারিতে আছে নানান রকম ট্র্যাডিশনাল বাদ্যযন্ত্র, আছে কুটির শিল্প এবং কৃষিতে ব্যবহৃত নানান রকম সরঞ্জাম। এই মিউজিয়ামে রাখা হয়েছে সাঁওতালদের ঐতিহ্যবাহী তাল বাদ্য ধামসা। মিউজিয়ামের মধ্যে বেজে চলা সাঁওতালি গানের সুন্দর সুর মনকে ভীষণভাবে আচ্ছন্ন করে দেয়। এখানে রাখা মুখোশগুলো ছৌ নাচের কথা মনে করিয়ে দেয়। সোমবার বাদে প্রতিদিন সকাল 11টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে এই ট্রাইবেল মিউজিয়াম। এখানে তুলে ধরা হয়েছে সাঁওতালদের ঐতিহ্যবাহী পোশাক। রাখা হয়েছে ভাবনাডিহি গ্রামের কিছু আলোকচিত্র, যেখানে সাঁওতাল বিদ্রোহের অভ্যুত্থান ঘটেছিল। মিউজিয়ামের মাঝখানে রাখা আছে একটি সেই সময়কার গরুর গাড়ি। এখানে প্রদর্শিত আছে সাঁওতাল জনগোষ্ঠীর উপর ইংরেজ এবং জমিদারদের অত্যাচারের কাহিনী এবং সাঁওতাল বিদ্রোহ, সিধু কানু জ্ঞান ভৈরবের আত্মবলিদানের কথা। মিউজিয়ামের বাইরে রাখা আছে বাদ্যযন্ত্র সহ নিত্যরত সাঁওতালি আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের একখণ্ড চিত্র। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। আগামী ভিডিওতে থাকছে আবার একটা সুন্দর উইকেন্ড ডেস্টিনেশনের সন্ধান। সঙ্গে থাকুন। আমার নাম চিন্ময়, আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার চিন্ময়। আমি আমার মতন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, সেটা দূরে কাছে।
এবং তার ভিডিও করে এই চ্যানেলে দিয়ে থাকি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যারা দুদিনের বেড়ানোর জন্য ঠিকানা খুঁজছেন। নমস্কার।